স্টুডেন্ট, আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান চ্যাপ্টারে চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটি আমি তোমাদের সামনে বোঝাবো। হ্যালো স্টুডেন্ট, আই এম সুরজ স্যার। প্রথমে চলতড়িৎ বলতে কি বোঝায়? চলতড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ চলমান, ঠিক না? চল মানে কি? যে তড়িৎ চলতে পারে। তাহলে চলতড়িৎ হচ্ছে কি? যেসব তড়িৎ চলতে পারবে, মানে এক প্রবাহ মানে বহন করতে পারবে, যেতে পারবে, মানে প্রবাহিত হতে পারবে, সেটাকেই বলা হচ্ছে চলতড়িৎ। তার মানে কি, এখন চলতড়িৎ চ্যাপ্টারটা পড়তে গেলে তার কিছু কিছু যে ওই তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎটা প্রবাহিত হবে কার মাধ্যমে, সেই মাধ্যমটাকে আমরা কি বলবো? প্রথমে চলতড়িৎ প্রবাহিত হবে একটা পরিবাহীর মধ্য দিয়ে, যেটাকে আমরা তড়িৎ পরিবাহী বলব। তার মানে কি, যেসব পদার্থের এক অংশে তড়িৎকে সঞ্চার করলে অন্য অংশে ওই তড়িৎ শক্তি সঞ্চারিত হয়ে যাবে, তাদের বলবো তড়িৎ পরিবাহী। তার মানে কি, সাপোজ ধরো এইটা একটা তড়িৎ পরিবাহী, এটা একটা ধাতব বস্তু, এর এই প্রান্তে যদি আমি তড়িৎকে সঞ্চার করা হয় অর্থাৎ তড়িৎ দেওয়া হয়, তাহলে কি হবে? এর বিভিন্ন অংশে কিন্তু তড়িৎটা প্রবাহিত হয়ে যাবে। অর্থাৎ এখানেও টাচ করলেও আমি শক পাবো, এখানে টাচ করলেও শক পাবো। তাহলে এটাকে আমরা বলবো, তাহলে এই যে পদার্থটার মধ্য দিয়ে তড়িৎটা চলে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহী। এখন তড়িৎ পরিবাহী কোনগুলো? তড়িৎ পরিবাহী হচ্ছে সমস্ত যে ধাতব পদার্থ আছে সেগুলো সবই কিন্তু তড়িৎ পরিবাহী। তার মানে কি, লোহা, নিকেল, এগুলো সমস্ত কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। অধাতু তড়িৎ পরিবহন করতে পারে না। অধাতু বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? কাঠ, পাথর, এরা যেমন তড়িৎ পরিবহন করতে পারে না। প্লাস্টিক, এগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। এখন অধাতুর মধ্যে কিছু কিছু পদার্থ আছে, যেমন গ্রাফাইট ও গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করতে পারে। অধাতুর মধ্যে যদি কোশ্চেন হয় কী হবে, তোমরা বলবে যে অধাতুর মধ্যে তড়িৎ পরিবহন করতে পারে এমন দুটি পদার্থের নাম হচ্ছে গ্রাফাইট ও গ্যাস কার্বন। ঠিক আছে, তাহলে তড়িৎ পরিবাহী কোনটা বললাম? এমন একটা পদার্থ যে পদার্থের এক অংশে তড়িৎ সঞ্চার করলে অন্য অংশে ওই তড়িৎ শক্তি সঞ্চালিত হবে, অর্থাৎ যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে। তার মানে কি, সমস্ত ধাতুর পদার্থগুলোই তড়িৎ পরিবহন করতে পারে। আর অধাতুর মধ্যে গ্রাফাইট ও গ্যাস কার্বন। ক্লিয়ার? এরপরে আমি যে নেক্সট টপিকটা আইব, এখন পরিবাহীতে তড়িৎটা বহন করছি কী করে? আমি একটা লোহার দণ্ড নিলাম, লোহার দণ্ডটা হাত দিলাম, কোনো শক পেলাম না, কিন্তু হঠাৎ করে তার মধ্যে যখন ইলেকট্রিক মানে তড়িৎ সংযোগ করা হলো, তখন দেখছি সেটা হচ্ছে শক নিল। কী করে? এখন পরিবাহীতে যে মুক্ত ইলেকট্রন আছে, পরিবাহীতে যে মুক্ত ইলেকট্রন আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ বহন করে। পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন কণাগুলো আছে সেগুলোই হচ্ছে তড়িৎ প্রেরণ করতে হবে। কী হবে? আমরা সাধারণ অবস্থায় মুক্ত ইলেকট্রনগুলোকে কী করি? পরিবাহীর পৃষ্ঠতল বরাবর যে কোনো বেগে, যে কোনো দিকে আমরা গতিশীল করতে পারি। গতিশীল হয় যে পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো কী আছে? যে কোনো তড়িৎ, যে কোনো দিকে পৃষ্ঠতল বরাবর তারা যে কোনো বেগে যে কোনো দিকে গতিশীল হবে। তো সংখ্যাধিক্যের জন্য এদের যেহেতু গড় বেগটা শূন্যের কাছাকাছি হয়, তাই এদের আমরা কি বলছি? তাই এদের আমরা এই ধাতুগুলিতে কোনো প্রকার আদানের অস্তিত্ব বোঝাই, মানে প্রচুর সংখ্যা, হিউজ আছে, সেই সংখ্যার ফলে আমরা কি করতে পারি? এদের অস্তিত্বটা বুঝতে পারি না। এখন বাহ্যিক কোনো বলের সাহায্যে যদি পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলিকে নির্দিষ্ট অভিমুখে চলতে বাধা করা হয়, তাহলে কী হবে? পরিবাহীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ সাপোজ আমি ধরলাম এটা লোহার দণ্ড, এর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন কণা আছে, ছোটো ছোটো কণাগুলো, ইলেকট্রন কণাগুলো আছে। এখন এখানে নর্মাল অবস্থায় তড়িৎ বহন করতে পারছে না, কিন্তু মুক্ত ইলেকট্রন কণা কিন্তু সবসময় কিন্তু যে কোনো দিকে যে কোনো বরাবর পৃষ্ঠতল বরাবর এইভাবে গতিশীল হতে থাকতে হবে। এখন এখানে আমি ইলেকট্রিক তড়িৎ চালনা করার জন্য বাহ্যিক শক্তি প্রয়োগ করছি। বাহ্যিক শক্তি মানে কি? আমি একটা ইলেকট্রন মানে এই তড়িৎ সংযোগ করলাম। তড়িৎ সংযোগ করার ফলে কী হচ্ছে? এখান থেকে বাহ্যিক শক্তি প্রয়োগ করা হলো। বাহ্যিক শক্তি করার ফলে কী হচ্ছে? ইলেকট্রন কণাগুলো, মুক্ত যে ইলেকট্রন কণাগুলো, সেগুলো কিন্তু সঞ্চালিত হতে শুরু করছে, এবং সঞ্চালিত হওয়ার ফলে কিন্তু তাদেরকে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট অভিমুখে ইলেকট্রনকে চলতে বাধ্য করা হচ্ছে। তাই ফলে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ কী করছে? বাইরে থেকে বল প্রয়োগ করছে।
এখন ওই যে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হলো, সে বাইরে থেকে বলটাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারবো যে পরিবাহীতে যে মুক্ত ইলেকট্রন তড়িৎ আছে সেগুলো তড়িতাদান বহন করে। এখন তড়িতাদান বহন করতে পারছে কী জন্য? যে সাধারণ অবস্থায় মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর যে কোনো পৃষ্ঠতল বরাবর সঞ্চালিত হয়, কিন্তু এদের সংখ্যাধিক্যের জন্য এদের আমরা অস্তিত্ব বুঝতে পারি না। কিন্তু বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ওই যে ইলেকট্রনগুলি আছে মুক্ত ইলেকট্রনগুলো, সেগুলো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগে অভিমুখে চলতে সাহায্য করা হয়, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর এই যে বাহ্যিক বলটা, এটাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল, মানে তড়িৎকে চালনা করছে যে বল সেটাকেই তড়িৎ চালক বল, বাহ্যিক বল তড়িৎ করেছে। এখন মনে রাখতে হবে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে। মনে রাখতে হবে যে মুক্ত ইলেকট্রনগুলো কণাগুলো যে পথে ছুটে যাবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। আমি এখানে দেখাচ্ছি যে মুক্ত ইলেকট্রনগুলো কি তড়িৎ পরিবাহীর মুক্ত ইলেকট্রন কণাগুলো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ ইলেকট্রন কণাগুলো দেখো পজিটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন মানেই নেগেটিভ সাইন, তাই নেগেটিভ থেকে সবসময় পজিটিভে থাকে, কারণ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, আর নেগেটিভ নেগেটিভকে রিপিল করবে, আর পজিটিভ রিপিল করবে। তাই পজিটিভ নেগেটিভ কণাগুলো, নেগেটিভ মানে কি ইলেকট্রন কণাগুলো, মুক্ত ইলেকট্রন কণাগুলো দেখো পজিটিভের দিকে যাচ্ছে, আর যে তড়িৎ প্রবাহটা কোনটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে মনে রাখতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে স্টেটমেন্ট, যেটা হচ্ছে তড়িৎ পরিবাহী যে মুক্ত ইলেকট্রন কণাগুলো যে পথে ছুটে যাবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। ক্লিয়ার? এইটা এতটা পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আমরা তড়িতাদান সম্বন্ধে আলোচনা করব। তড়িতাদান কি? ধরো পদার্থের একটি মৌলিক কণা অথবা অপর একটি মৌলিক কণাকে, পদার্থের একটি মৌলিক কণা অপর একটা মৌলিক কণা, ধরো এইটা একটা মৌলিক কণা আর একটা মৌলিক কণা, তো দুটি কণা কি করে মহাকর্ষীয় বলের দ্বারাই কি হচ্ছে আকর্ষণ করে। এইটা যে ধর্মের জন্য এই আকর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা হচ্ছে কি ভর। এদের ভর আছে বলে দুজনকে আকর্ষণ করতে পারছে। ঠিক আছে? এখন আবার কোনো ক্ষেত্রে কি ইলেকট্রনের মতো দুটি মৌলিক কণা পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে, কারণ ইলেকট্রন নেগেটিভ, তাহলে নেগেটিভ কী করবে? বিকর্ষণ করে। তাহলে ইলেকট্রনের মতো দুটি মৌলিক কণা পরস্পরকে বিকর্ষণ করে, অথবা একটি ইলেকট্রন একটি প্রোটন পরস্পরকে আকর্ষণ করে। এর একটা যে বলের জন্য, এই যে আকর্ষণ বলটা যে বলের জন্য, সেটাকেই বলা হচ্ছে আমরা কি তড়িৎ বল। তার মানে কি বললাম? যে ইলেকট্রনের মতো দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে এবং একটি ইলেকট্রন একটি প্রোটন পরস্পরকে কী করে? আকর্ষণ করে। এই আকর্ষণটা আর বিকর্ষণটা একটা বল তৈরি হচ্ছে, যে বলের জন্য সেই বলটাকে আমরা কি বলবো? তড়িৎ বল। এখন পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বলটা ক্রিয়া হয়, পদার্থের যে বলের জন্য এই তড়িৎ বলটা ক্রিয়া করে তা হলো তড়িতাদান। এখন তড়িতাদান কীরকম? তড়িতাদান দুই প্রকারের হতে পারে, ধনাত্মক আদান, ঋণাত্মক আদান। ক্লিয়ার? তাহলে তড়িতাদান সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারলাম যে ইলেকট্রনের মতো দুটি ইলেকট্রন পরস্পরকে কী করে? বিকর্ষণ করে, আবার একটি ইলেকট্রন একটি প্রোটন পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ ও বিকর্ষণ বল একটা বল তৈরি হচ্ছে, এই বলটাকে বলা হচ্ছে তড়িৎ বল। কারণ পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বলটা ক্রিয়া করে তাই হলো তড়িতাদান। আবার তড়িতাদান দুই প্রকার, কী বললাম? পজিটিভ তড়িতাদান, নেগেটিভ তড়িতাদান। এরপরে দেখো আমরা আলোচনা করব এই যে আকর্ষণ ও বিকর্ষণ বল, অর্থাৎ দুটি সম আদান, মানে পজিটিভকে বিকর্ষণ করছে অথবা নেগেটিভকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণ আবার এই যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করছে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করছে, এই আকর্ষণ। তাহলে বিকর্ষণ এই আকর্ষণ এই বলের ভিত্তিতে ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব সর্বপ্রথম একটা সূত্র আবিষ্কার করেছিলেন এবং এই সূত্রটা কুলম্বের সূত্র নামে পরিচিত। এখন কুলম্বের সূত্র কোনটা বলবো? কুলম্ব কী বলেছিল? যে দুটি স্থির বিন্দু আদান, এখানে দেখো কুলম্বের সূত্র অনুযায়ী কি, যে দুটি স্থির বিন্দু আদানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলটা আদান দুটির গুণফলের সমানুপাতিক হবে এবং আদান দুটির মধ্যবর্তী দূরত্বে, এই যে আকর্ষণ ও বিকর্ষণ বল অর্থাৎ আদান দুটির গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী আদান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তিনি কুলম্বের সূত্রটা কি, দুটি স্থির বিন্দু আদান এর মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আদান দুটির গুণফলের সমানুপাতিক ও আদান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কি, যে ধরো সাপোজ যদি দুটি বিন্দু আদান অর্থাৎ Q1 আর Q2 আছে,
এই Q1 ও Q2-র মধ্যে যে দূরত্ব, Q1 ও Q2-র মধ্যে দূরত্ব ধরো R, ঠিক আছে। এখন Q1 ও Q2-র মধ্যে দূরত্ব R, আর Q1 হচ্ছে একটা বিন্দু আধান আর Q2 একটা বিন্দু আধান। তো এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব R, এদের মধ্যে কে রাশির বল হচ্ছে F। তো এই এফটা আমরা কি কুলম্বের সূত্র অনুযায়ী যে এই যে আকর্ষণ বলটা এফটা, এর সঙ্গে কী হবে, কী সম্পর্ক হবে, এই আধান দুটোর মানের গুণফল হবে একটা সমানুপাতিক। অর্থাৎ কি আধান দুটো যদি 2 হয়, 2 × 2 তাহলে 2 to 4 হয়ে যাবে, ভ্যারাইজেস হবে, সমানুপাতিক হবে। তাহলে কি এফ প্রপোর্শনাল টু Q1 Q2 লিখতে পারবো। আর হচ্ছে এই যে দূরত্বটা আছে আরটা, এটা আমরা কী করতে পারবো, যে ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এফ প্রপোর্শনাল টু মানে ভ্যারাইজেস 1/r²। এটা হচ্ছে যখন Q1 Q2 ধ্রুবক থাকবে। এরপর আমরা যৌগিকভেদের সূত্র অনুযায়ী আমরা কী করবো, Q1 Q2/r² করতে পারবো, এফ ভ্যারাইজেস Q1 Q2/r²। এবং যখন Q1 Q2 ও আর হচ্ছে ধ্রুবক। এখন সাপোজ আমি তোমাদের বলছি, ধরো এই যে Q1 Q2 এটা হচ্ছে দুটো বিন্দু আধান। এই বিন্দু আধানটা কখন এই আকর্ষণ বিকর্ষণ কী করবে, ধরো এই দুটোর মধ্যে দুটোই হচ্ছে নেগেটিভ আধান, তাহলে কী হবে, এরা দুজনকে বিকর্ষণ করবে। ধরো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে তারা কিন্তু আকর্ষণ করবে, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন তারা কিন্তু দুজনকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটা কি হচ্ছে, এদের মধ্যে এই আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে এবং হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। এরপর দেখো এই যে এফ যৌগিকভেদের সূত্র অনুযায়ী এফ ভ্যারাইজেস Q1 Q2/r² হলো যখন Q1 Q2 এবং আর হচ্ছে পরিবর্তনশীল। তো এখানে এই ভ্যারাইজেসটা তোলার জন্য আমি কী করলাম, কে পুট করলাম। কে একটা ধ্রুবক যার মানটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম এবং এককের পদ্ধতির উপর নির্ভরশীল করে। তার মানে এফ ইকুয়ালস টু কে ইন্টু হচ্ছে Q1 Q2/r²। এখন এই কে এর মান শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মানটা হচ্ছে 1, তাই আমরা কি লিখতে পারবো, এফ এই আকর্ষণ বলের পরিমাণটা যেটা আকর্ষণ বা বিকর্ষণ বল এফটা সমান আমরা লিখতে পারবো কি, এফ ইকুয়ালস টু হচ্ছে Q1 Q2/r²। আবার শূন্য স্থানে এসআইতে যে কে এর মানটা হচ্ছে কি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। অর্থাৎ এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। অর্থাৎ কি, ধরো Q1 = 2, Q2 = 2 এবং r² হচ্ছে r = 1। তার মানে কি Q1 = 2 এবং Q2 = 2 এবং r হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো, সিজিএস পদ্ধতিতে লিখতে পারবো এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, কে এর ভ্যালু হচ্ছে 1 সিজিএসিতে, তাহলে 1 × 2 × 2 হচ্ছে 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো 4/1 ইকুয়ালস টু 4 নিউটন। যাই আর হচ্ছে এসআই পদ্ধতিতে আমরা কি লিখতে পারবো, এসআই পদ্ধতিতে এফ ইকুয়ালস টু 9 × 10⁹ ইন্টু 4, কারণ কে এর ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার আর হচ্ছে কুলম, ঠিক আছে। এখন এই পর্যন্ত আমরা কিন্তু এটা হচ্ছে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা আমরা বললাম, ঠিক আছে। এবার কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। কুলম্বের সূত্র কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। তাহলে কী কী শর্তে কুলম্ব সূত্রটা আমরা প্রযোজ্য করতে পারব। এক হচ্ছে সূত্রটি কেবলমাত্র দুটি বিন্দু আধানের মধ্যে ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ আহিত যে কণা বস্তুগুলি আছে তাদের আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে। অর্থাৎ নিউক্লিয় দূরত্ব বলতে কি, নিউক্লিয় দূরত্ব অর্থাৎ 10⁻⁻⁻15 মিটার এর বেশি দূরত্বের জন্য কুলম্বের সূত্রটা সিদ্ধ। তার মানে কি, যে কেবলমাত্র দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আধান দুটো কিন্তু বিন্দু আধান হতে হবে, এবং এদের যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলি যে আকারটা তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে। তাছাড়া কি, নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্য কুলম্বের সূত্র সিদ্ধ হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে স্টুডেন্ট। এই পর্যন্তই আজ। পরবর্তী সময় আবার পরবর্তী পর্যায়ে নতুন টপিক আমি এই চ্যাপ্টার সম্বন্ধে আরও অনেক কিছু জানার আছে। ওহমের সূত্র থেকে, অ্যাম্পিয়ার থেকে শুরু করতে প্রবাহ মাত্রা থেকে শুরু করে টোটাল কিছু আছে, সব কিছু আমি আস্তে আস্তে ডেসক্রিপশন দেবো এবং তোমাদেরকে এই সুন্দরভাবে যে নোট তৈরি করেছি এই নোটগুলো আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। পুরো মাধ্যমিকের ম্যাথ এবং ভৌতবিজ্ঞান সমস্ত নোট
এবং সাজেশন সমস্ত কিছু পাবেন। ওকে, বাই।